বৈদিক শাস্ত্র অনুসারে সত্যযুগে ভগবান রামচন্দ্রের ১৩তম পূর্বপুরুষ অযোধ্যাতে সগর নামে এক রাজা ছিলেন। তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। প্রাচীন ভারতে রাজারা তাদের সাম্রাজ্যের সার্বভৌমত্ব নতুনত্বকরণের জন্য এই বৈদিক যজ্ঞের আয়োজন করতেন। এই যজ্ঞে সাম্রাজ্যের প্রসারের জন্য যজ্ঞ নিয়ম অনুসারে একটি বলবান অশ্বকে পৃথিবীর ভ্রমণের জন্য মুক্ত করা হয়। অশ্ব যে যে স্থানে গমন করে যজ্ঞকারী সেই স্থান অধিকার করেন। অশ্বকে কোনো নরপতি আটক করলে তার সাথে অশ্ব রক্ষকের যুদ্ধ সংঘটিত হয়। ১ বছরের মধ্যে কোনো শত্রুপক্ষ যদি অশ্বটিকে হত্যা বা বন্দী করতে না পারেন তখন একে রাজ্যে ফিরিয়ে আনা হয়। এরকম ৯৯টি ঘোড়া ফিরে আসার পর যখন ১০০তম ঘোড়াটি ছাড়া হয় তখন স্বর্গের রাজা ইন্দ্র ১০০তম ঘোড়াটি চুরি করে একটি ভূগর্ভস্থ প্রকোষ্ঠে লুকিয়ে রেখেছিলেন, যেখানে ঋষি কপিল মুনি, যিনি ভগবান বিষ্ণুর অবতার, ধ্যানে মগ্ন ছিলেন এবং ধ্যানরত অবস্থায় বাহ্যিক জগতের সমস্ত ঘটনা সম্পর্কে উদাসীন ছিলেন। সগরের ৬০,০০০ পুত্র চুরি হওয়া ঘোড়াটি খুঁজে পেতে দূর দূরান্তে ভ্রমণ করছিলেন। শেষ পর্যন্ত তারা এটিকে মহান ঋষির আশ্রমের কাছে পেলেন। ঋষিকে চোর মনে করে তাকে তারা লাঞ্ছিত করলে কপিল মুনি তার চোখ খুলে উত্তেজিত হয়ে তাদের অভিশাপ দিলেন। তার অভিশাপে সগরের ৬০,০০০ পুত্র অবিলম্বে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। একথা শুনে রাজা সগর ঋষির কাছে গিয়ে ওদের প্রাণ বাঁচানোর জন্য করুণা ভিক্ষা করেন। ঋষি প্রথমে তার আবেদনের প্রতি কর্ণপাত করেননি, কিন্তু পরে বলেছিলেন যে রাজকুমারদের ছাই যদি স্বর্গীয় নদী গঙ্গার পবিত্র জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তবে তারা জ্ঞান লাভ করবে। ২ প্রজন্ম ধরে স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনার চেষ্টা করা হয়েছিল অনেক, কিন্তু সমস্ত প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছিল। অতঃপর এই রাজবংশের এক রাজপুত্র ভগীরথ কঠোর তপস্যায় দেবতাগণের সন্তুষ্টি বিধান করে ভগবান শিবের সাহায্যে গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেন এবং তার পূর্বপুরুষদের পাপ ধুয়ে ফেলতে সক্ষম হন। তারপর থেকে গঙ্গাসাগর ঋষি কপিল মুনির আশ্রমের কাছে নদী এবং সমুদ্রের সংযোগস্থল পবিত্র তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়েছে। বিশেষত মকর সংক্রান্তির সময় আত্মাকে পবিত্র এবং সমস্ত পার্থিব পাপ থেকে মুক্ত করে তোলার বাসনায় দূর দূরান্ত থেকে পুণ্যার্থী আসেন এই পবিত্র স্নানে। গঙ্গাসাগর মেলায় কখনো আমার যাওয়া হয়নি, তবে একবার গিয়েছিলাম অন্য সময়। লোকাল ট্রেনে চেপে কাকদ্বীপ স্টেশনে নেমে একটা টোটো করে লট 8-এ নামলাম। লঞ্চে চেপে ওপারে কচুবেড়িয়া যেতে যেতে ঝাঁপিয়ে বৃষ্টি। বৃষ্টির আগেও বৃষ্টির মধ্যে নদীতে পরিক্রমা বেশ উপভোগ্য হয়েছিল, দারুণ লাগছিল। তবে জল রোল করছিল খুব, তাই পাড়ে নামতে একটু সময় লাগলো। লঞ্চ থেকে নেমে প্রায় ঘণ্টাখানেক গাড়িতে চেপে আমরা গন্তব্যে পৌঁছলাম। ওখানে হোটেল আছে, তবে আমরা সার্কিট হাউসে উঠেছিলাম। এর একদম ঠিক পেছনেই কপিল মুনির আশ্রম। এই আশ্রমে ঠাকুর বলতে গঙ্গা মা, কপিল মুনি, ভগীরথী ছিলেন একসময়। এছাড়াও এখন অন্য মূর্তি আছে। একদিনই ছিলাম আমরা। ঘর থেকেই সকাল সন্ধে আরতির ঘণ্টা শোনা যায়। আশ্রম থেকে একটু হেঁটে গেলেই সমুদ্র। সে সমুদ্রে ডুবও দিয়েছি। পাপ ধুয়ে পুণ্য অর্জন হয়েছে কিনা জানি না, তবে অন্য সমুদ্র স্নান যেমন করি তেমনই করলাম। তবে মনে রইল অন্য সমুদ্রে যখন স্নান করি সেখানে শুধুই সাগর, গঙ্গা তাতে এসে মিলিত হয় না। তবে যেটা অন্যরকম লাগলো, জলের ওপর সার দিয়ে জাহাজগুলি এক লাইনে দাঁড়ানো। জানলাম কাছেই লাইট হাউস। সেই লাইট হাউসের নির্দেশ মেনে জাহাজগুলির একটু দূরে দূরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা বেশ লেগেছে। অন্য কোনো সমুদ্রে তা চোখে পড়েনি। এখানে নাবিকের শিফট পরিবর্তন হতো, এখনও হয়।
সে পুরনো লাইট হাউসেও উঠলাম। তবে ওটা আছে ঠিকই, কিন্তু এখন নতুন টাওয়ার হয়েছে দিক নির্দেশের জন্য। তবে মেলার সময়ের অনুভূতি সম্পূর্ণ আলাদাই হবে। তীর্থযাত্রী, সাধু সন্ত এই সময় খুব একটা দেখা যায় না। গঙ্গা স্নানের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন হিন্দু ভক্তরা খুব ভোরে জড়ো হন এবং গঙ্গা নদীতে পবিত্র স্নান করেন। তারা ভগবান সূর্যকে নৈবেদ্য দেন এবং সূর্য মন্ত্র উচ্চারণ করেন। আচার অনুষ্ঠান শেষ করার পর লোকেরা কপিল মুনির পুজো করে এবং দেশি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালায়। কেউ কেউ গঙ্গা স্নানের দিনে যজ্ঞ ও হোমও করেন। কিছু ভক্ত কঠোর উপবাস পালন করেন। গঙ্গা স্নানের এই শুভ দিনে ভক্তরা দেবী গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জ্ঞাতসারে বা অজান্তে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।